আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম এন্ড কো সলিসিটার্স, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় মাসের প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। রবিবার লাইভ প্রোগ্রাম হয় এবং তার পরবর্তী মঙ্গলবার একই প্রোগ্রামটি ঠিক একই সময়ে রিপিট দেখানো হয়, অর্থাৎ রেকর্ডের প্রোগ্রামটি আবার পুনঃপ্রচার করা হয়। সুতরাং মাসের প্রতি রবিবার এবং মঙ্গলবার দুপুর 12:30 থেকে 2টা আপনারা ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজাম এন্ড কো সলিসিটার্স ফার্ম এস্টাবলিশ করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি এবং আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল ল এর উপর। তাই এই প্রোগ্রামে আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমরা লাইভ প্রোগ্রামে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন বা কোয়েরিজগুলো আমার কাছে আসে। সেই প্রশ্নগুলি থেকে মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চনগুলোর উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে ফোর্সড ম্যারেজ। আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি ফোর্সড ম্যারেজের উপর বলবে আজকে। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে ফোন করে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বলে অথবা অ্যারেস্ট করে যদি আপনাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়, তাহলে সাথে সাথে একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে অ্যাডভাইস নেওয়াটা উচিত। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংলিশে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবার বুঝতে সুবিধা হয়। দর্শক, আজকে আমাদের এই প্রোগ্রামটা আমরা এনটিভি ফেসবুকের মধ্যে ওনারা দেখাচ্ছে। আপনারা যারা টেলিভিশনের সামনে বসতে পারেন নাই, তারা যদি আপনারা মোবাইল ফোনের মধ্যে এনটিভি ইউরোপ ফেসবুকে যান, তাহলে আমাদের প্রোগ্রামটা ওনারা কলা কৌশলীরা যারা পর্দার পিছনে থেকে কাজ করছেন, ভেরি স্কিল্ড, তারা খুবই আপনার এক্সপার্ট, ওনারা সুন্দর করে ফেসবুকের মধ্যে দিয়ে দিচ্ছেন। তাছাড়া এনটিভি ইউরোপ লাইভে যদি যান, ওখানেও আপনারা দেখতে পান। শুধু দুইটা লিঙ্ক আছে, একটা হলো এনটিভি ইউরোপ লাইভ আর একটা হলো এনটিভি ইউরোপ ফেসবুক। মোবাইল ফোনের মধ্যে আপনারা দেখতে পারেন যারা টেলিভিশনের সামনে বসতে পারেন নাই। আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি, সে দীর্ঘ 25 বছরের এক্সপেরিয়েন্সড ব্যারিস্টার, আপনার ক্রিমিনাল লয়ের ব্যারিস্টার। উনি বিগত জীবনে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস, যেটা পুলিশের ডিপার্টমেন্ট, ক্রাউন সিপিএস বলে যারা যে ডিপার্টমেন্টকে, ওখানকার সিনিয়র ক্রাউন প্রসিকিউটর হিসাবে কাজ করেছিলেন। উনি ওখানকার ম্যানেজার ছিলেন সিপিএস এর, এবং বর্তমানে উনি আবার ইউনিভার্সিটি অফ লন্ডনে যারা ব্যারিস্টারি পড়াশোনা করে তাদেরকে পড়ান, যারা বিপিটিসি কোর্স বলা হয়, যারা ব্যারিস্টারি পড়ে। তাছাড়া ওনার আরেকটা পরিচয় হলো উনি হোল ইউকে উইমেন ব্যারিস্টার অ্যাসোসিয়েশনের উনি প্রেসিডেন্ট। ফোর্সড ম্যারেজটা কি? A forced marriage is where one or more people do not consent to the marriage, as they are pressured or abuse is used to force them to do so. Very simple, আপনার এটা বুঝতে হবে। ফোর্স ম্যারেজটা হলো যেখানে ওয়ান অর বোথ পিপল, ম্যান উইমেন বয় গার্ল, দুজনকে তাদেরকে ডু নট কনসেন্ট টু দ্য ম্যারেজ, যেখানে তারা কনসেন্ট দেয় না, তারা মানে সম্মতি দেয় না বিয়ের জন্য, বাট দে আর প্রেশারাইজড, তাদেরকে প্রেশার করা হয়েছে ওই সম্মতির জন্য, তাদেরকে প্রেশার করে এই বিয়ের মধ্যে ঢুকানো হয়েছে এবং তাদেরকে অ্যাবিউজ করা হয়েছে এই বিয়ে করার জন্য, তাদেরকে ফোর্স করে প্রেশার করে তাদেরকে এটা করা হয়েছে। এটা হলো ফোর্সড ম্যারেজ। এটা ইউকের মধ্যে ইলিগাল, এটা সিরিয়াস অফেন্স। আপনার হোয়াট ইজ দ্য পানিশমেন্ট?
ফর ফোর্স ম্যারেজ। এটা বুঝতে হবে সবাইকে, আমাদের সবাই ছেলে মেয়েরা আছে, আমরা তাদের ইচ্ছার বিরুদ্ধে, তাদের সম্মতির বিরুদ্ধে আমরা কোনো কিছু করতে পারি না। আমাদেরকে এই সমস্ত আইন কানুন দিক দিয়ে অনেক সজাগ থাকতে হবে। পানিশমেন্ট কি এটার জন্য? যদি কেউ ফোর্স করা হয় বিয়ের জন্য, ক্রিমিনাল কনভিকশন ফর ফোর্সিং সামওয়ান টু ম্যারি carries a maximum penalty of 7 years in prison, যে আপনার 7 বছর পর্যন্ত প্রিজন সেন্টেন্স হতে পারে এই ফোর্স ম্যারেজের জন্য। আমি পরবর্তী সেগমেন্টগুলোর মধ্যে একটা কেসের উদাহরণ দিব, তখন আপনারা বুঝতে পারবেন এটা খুব মানে ইন্টারেস্টিং কেস, কি হয়েছে এটা শুনলে, এটার মধ্যে কি রকম পানিশমেন্ট দিয়েছে, এগুলা শুনলে আপনাদের মানে খুব অবাক লাগবে। তারপর হলো কি রিজনস ফর দা পারফর্মিং ফোর্স ম্যারেজ, যে এই ফোর্স ম্যারেজের কারণটা কি, এগুলোর কারণগুলোর মধ্যে কয়েকটা আমি ইনক্লুড যেগুলো আছে, কয়েকটা এক্সাম্পল, কয়েকটা মানে ইনক্লুডস কি কি কারণ হতে পারে ফোর্স ম্যারেজের, এগুলো আমি দুই একটা বলবো। স্ট্রেংথেনিং এক্সটেন্ডেড ফ্যামিলি লিঙ্কস, যে তার মানে হলো কি স্ট্রেংথেন করা মানে শক্তিশালী করা, একটু মানে স্ট্রং করা এক্সটেন্ডেড ফ্যামিলি লিঙ্ক। তার মানে যে আপনার ভাইয়ের ছেলে আছে বা বোনের ছেলে আছে বা আরেকজন ক্লোজ রিলেটিভ আছে, তাদের সাথে একটা সম্পর্ক করা এবং এটাকে একটা স্ট্রেংথ করা, এক্সটেন্ডেড ফ্যামিলিটাকে আরো স্ট্রেংথ করা, এই লিঙ্কটাকে, এইটা একটা কারণ হতে পারে ফোর্স ম্যারেজের জন্য। তারপরে হতে পারে কন্ট্রোলিং আনওয়ান্টেড বিহেভিয়ার অ্যান্ড সেক্সুয়ালিটি। অনেকে মনে করে কি আমার মেয়েকে বা ছেলেকে কন্ট্রোল করতে হবে। আপনার আমি বলবো ছেলেরাও কিন্তু ফোর্স ম্যারেজের ভিকটিম হতে পারে, সুতরাং এটা মেয়েরা না শুধু, এটা আমি পরবর্তীতে আসবো সেটার মধ্যে। যে কন্ট্রোলিং আনওয়ান্টেড বিহেভিয়ার অ্যান্ড সেক্সুয়ালিটি, যে তারা যে ব্যবহার, তারা যে বিভিন্ন চলাফেরা যেগুলো আছে এগুলোর উপরে কন্ট্রোল করা, যে বিয়ে দিয়ে দিলে হয়তো এগুলো আর করবে না, এটা একটা কারণে তারা ফোর্স ম্যারেজ হয়তো তাদেরকে ফোর্স ম্যারেজের মধ্যে স্বীকার করা আনতে পারে। তারপরে হতে পারে কি প্রিভেন্টিং আনসুইটেবল রিলেশনশিপ, এটাও একটা কারণ হতে পারে ফোর্স ম্যারেজের, যে ছেলে মেয়েকে প্রিভেন্ট করা, যে একটা আনসুইটেবল, মনে করেন আমরা আছি, বাবা আছি, আমরা মারা আছি, আমরা মনে করি কি এই রিলেশনশিপটা আমার মেয়ে যেটা করতেছে বা আমার ছেলে যেটা করতেছে এটা সুইটেবল না, এটা ভালো না, এটাকে প্রিভেন্ট করার জন্য, এটারে বন্ধ করার জন্য, থামানোর জন্য আমরা একটা ফোর্স ম্যারেজের মধ্যে তাদেরকে নিয়ে গেলাম, তাইলে এটা বড় অপরাধ, 7 বছরের প্রিজন সেন্টেন্স হতে পারে। তারপরে হতে পারে কি আপনার প্রিভেন্টিং আনসুইটেবল রিলেশনশিপ, তারপর দ্য এক্সটেন্ডেড ফ্যামিলি, ওকে, কিপিং ওয়েলথ ইন দ্য এক্সটেন্ডেড ফ্যামিলি। তারপরে হতে পারে কি যে আমাদের অনেক সম্পদ আছে, আমি যদি আমার ভাইয়ের ছেলেকে বা ভাইয়ের মেয়েকে যদি বিয়ের মধ্যে আনতে পারি, ম্যারেজের মধ্যে ছেলেকে বা মেয়েকে, তাহলে আমাদের যে সসম্পদ যেগুলো আছে এগুলো আমাদের পরিবারের মধ্যে থাকবে। এটা একটা কারণে ফোর্স ম্যারেজ তারা করতে পারে। অনেকগুলো কারণ হতে পারে, এগুলো আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি, যে আমি আমার সম্পদ যেগুলো আছে এগুলো আমার এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে রাখতে চাই, যে না বাইরে না যায়। তাহলে আমার ছেলেকে যদি আমার আরেকটা পরিবারের আরেকজনের যদি ফোর্স করে বিয়ের মধ্যে রাজি করাতে পারি, তাহলে এটা সম্পত্তিটা এক পরিবারের মধ্যে থাকলো সবকিছু। ডিলিং উইথ দ্য কনসিকুয়েন্সেস অফ প্রেগন্যান্সি, এটা একটা কেসের উদাহরণ আমি দিব পরবর্তী সেগমেন্টে। এটা ক্রাউন কোর্টের মধ্যে একটা কেস হয়েছে, বার্মিংহাম ক্রাউন কোর্টের মধ্যে, এটার উদাহরণ আমি দিব, যে প্রেগন্যান্সি হয়ে গেছে, এখন এটাকে তো সামাল দিতে হবে, এটাকে কন্ট্রোল করতে হবে, এটার একটা ব্যবস্থা করতে হবে, তখন ফোর্স ম্যারেজের মধ্যে মানে আপনার তাদেরকে রাজি করাই, বা রাজি তো না, ফোর্স ম্যারেজ মানে কনসেন্ট ছাড়া অ্যাবিউজ করে
ডিসিভ করে বিয়ের মধ্যে নিয়ে আসা। Barrister Lynn Townley will talk more in details about this forced marriage. আমি শুধু কয়েকটা আউটলাইন করলাম। I will now pass to my colleague Barrister Lynn Townley. Well, assalamu alaikum, good morning. I'm going to just talk a bit more about the offence. Shafi has talked about some of the reasons why forced marriage happens. A lot of the reasons are around sort of the extended family, the community, promises that have been made within the family about unions that are going to happen, strengthening of inter-family unions, immigration issues quite often. There's a problem if someone has settled status in the UK. Often a marriage can take place to facilitate a spouse coming in for immigration purposes, and that is clearly quite a valuable thing for that individual and or their family, but it may not be that the individual who's living in the UK is amenable. Sometimes they might be. What, of course, this legislation does, and I think we need to be clear about this, it doesn't touch on what are the traditional arranged marriages. That's considered in this country to be a perfectly acceptable traditional practice. Arranged marriages are, they are certainly left alone, perhaps even maybe encouraged. People are encouraged to practice what they have done traditionally if it works. Where the line is actually crossed, as Shafi has mentioned, it's all around the issue of consent. So consent is very important in marriages and in all types of sexual and other relationships in the law. And the law tends to get involved in these private or family arrangements when we're talking about consent and valid consent. Otherwise the law tends to, and perhaps rightly, keeps out of it and lets people work to their own cultural and religious and moral beliefs. But where the law will come in and interfere with practices is where the issue of consent and things happen against someone's will. So, for example, consent around any sexual relations, and it has to be valid and it has to be also an adult consent. So, for example, a child can never consent to any kind of sexual relations. The law deems that a child doesn't have the agency to do that. It's actually the same when we look into marriage. There's a lot of campaigns at the moment against child marriage. Child marriage in this country is illegal and in any event, but as regards a forced marriage, a child simply cannot give a consent to a marriage, so that is a forced marriage per se. When we move into the field of adults, there is going to be a distinction drawn between adults that can give a valid consent and those who cannot, because the law deems that some adults might not be able to give a proper valid consent. And examples would be, and it's just one example, it is not an exhaustive list, but individuals that have learning difficulties would be one example of individuals that may not, in given circumstances, be able to have given a valid consent to a marriage. So those marriages, if they come to the attention of the authorities, the actual marriage itself and the contract of the marriage will be looked behind if there's a complaint or there's grounds to believe
If any parties are, for example, if there's any state element involved in caring for that adult, the state will look behind what actually happened in relation to that marriage. When it comes to adults that are capable of giving an informed consent, again, that may not be taken as a valid consent. It will depend very much on the circumstances. So if I could explain, someone may look on the face of it as if they are giving a consent, and they may look to outsiders, someone, for example, observing a marriage ceremony or looking at the marriage photos, everything may look fine on the surface, but what has actually happened is that the consent could be invalidated because of behaviour that has gone on. Now, what does that mean? Well, essentially, consent is something, it has to be free on all levels, and it isn't just coercion or physical force or threats of violence that can negate a consent. It can be more nuanced and more subtle than that. So, for example, it can be subterfuge or some kind of emotional blackmail, if I put it like that. So, for example, someone may be told if they are having, shall we say, second thoughts or don't want to get involved in a particular marriage, and that may have been a marriage set up by the family. It may not be. Could be part of an arrangement where they are presented with someone to meet up with them and so on. They may go ahead and do that, but the only reason that they do is because they have misgivings, but they've been told things like, for example, if you don't go through with this, there's going to be repercussions for the family. Your family are going to be ostracised by the other family, or, for example, you're going to give one or other or both parents a heart attack or make them ill. Something to think about there. But it's that kind of, if I can put it as emotional blackmail. Now, it may not at first blush appear that that kind of thing operates to invalid a consent around a marriage, but in given circumstances it can do. So behaviour that is perhaps not aggressive but passive aggressive, if the marriage is later questioned, that can also operate to invalid consent. And actually it can, in given circumstances, crime behaviour as well. So in the next segment, I'm going to talk more about what actually constitutes the criminal offence of forced marriage. Thank you very much, Lynn. দর্শক, আপনারা শুনছেন ব্যারিস্টার লিন টাউনবির কাছে ভেরি সিরিয়াস অফেন্স এইগুলা ফোর্স ম্যারেজটা সবাইকে কেয়ারফুল থাকতে হবে। আপ টু ম্যাক্সিমাম 7 ইয়ার্স আপনার প্রিজন সেন্টেন্স হতে পারে এগুলোর জন্য কনভিক্টেড হলে, এবং এগুলো ক্রাউন কোর্টের মধ্যে হয়। আমি একটা কেসের উদাহরণ দিয়ে পরবর্তী সেগমেন্টে বলবো। সবাই আমাদের সাথেই থাকুন। আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসছি। থ্যাংক ইউ।